আমরা পাওয়ার পয়েন্ট লাইভ কোর্সের সেকেন্ড ভিডিওতে আছি। এই ভিডিওতে আমরা পাওয়ার পয়েন্টের ইন্টারফেস নিয়ে কাজ করব। আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2013 নিয়ে কাজ করছি এবং আজকে আমরা দেখব কিভাবে আমরা ইন্টারফেসের সাথে পরিচিত হতে পারি এবং কোথায় কোথায় কি কি টুল আছে। আমি আছি সালমান সাদিক, চিফ কন্টেন্ট ক্রিয়েটর অফ 10 মিনিট স্কুল, তোমাদের সাথে এই পুরো পাওয়ার পয়েন্ট কোর্স জুড়ে। সো আমাদের রুটিন হচ্ছে এটা। রুটিন অনুযায়ী আজকে আমাদের টপিক হচ্ছে পাওয়ার পয়েন্ট ইন্টারফেস। আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2013 ইউজ করছি, এটা জেনে রাখি যেন সবার এটা ফলো করতে সুবিধা হয়। এবং নেক্সট এপিসোডে আমরা রিসোর্সেস অ্যান্ড ইন্সপিরেশনস নিয়ে কাজ করব। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য পাওয়ার পয়েন্ট ইন্টারফেস। আমাদের যখন পাওয়ার পয়েন্ট আমরা অন করব তখন ম্যাক্সিমাম টাইম আমাদের এমন একটি স্লাইড আসবে, তাই না? ম্যাক্সিমাম মানুষই এই স্লাইডটা আসে। ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল, এমন একটি স্লাইড আসে। এখন এই স্লাইডটি ইউজ করা খুবই জেনারিক, কারণ এখানে কাস্টমাইজেশনের বেশ কিছু অপশন নেই। এগুলো দেয়া থাকে যেন ম্যাক্সিমাম মানুষ যাদের কোনো নলেজ নেই তারা যেন ইজিলি ইউজ করতে পারে। কিন্তু যেহেতু আমরা 2 মাস ধরে শিখবো, তাই আমরা বুঝে ফেলবো যে কিভাবে এগুলো ছাড়া আমরা একদম ব্ল্যাঙ্ক সাইড থেকে পুরোটা ক্রিয়েট করে ফেলতে পারি। সো শুরু করার জন্য ফার্স্টে আমি পুরোটা ড্র্যাগ করে সিলেক্ট করব, তারপর কিবোর্ডে ডিলিট প্রেস করলে সম্পূর্ণটা ডিলিট হয়ে যায়। অনেক সময় মানুষ করে কি, এই লেখাটির উপরেই পুরো চিত্র সবকিছু বসে এবং পিছিয়ে এই স্লাইডটি রয়েই যায়, যেটা খুবই আনপ্রফেশনাল লাগে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা শুরু করার আগে ফার্স্টে পুরোটা ড্র্যাগ করে সিলেক্ট করব, তারপর কিবোর্ডে ডিলিট প্রেস করে মুছে ফেলবো। ঠিক আছে? এরপর আমরা দেখি যে আমাদের কি কি অপশন আছে ট্যাবগুলোতে। উপরে আমাদের প্রথমে আছে ফাইল। ফাইলে ক্লিক করলে আমরা আমাদের বিভিন্ন খুঁটিনাটি ডিটেইলস অপশন পাবো এবং এখানে আমি যদি ওপেনে যাই তাহলে দেখব কিছুক্ষণ আগে আগে আমি যেসব ফাইল ওপেন করেছি ওগুলো সবগুলো আমাকে এখানে দেখাচ্ছে রিসেন্ট প্রেজেন্টেশনসের আন্ডারে। এখন আমাদের এটা বেশ কাজে লাগে, কারণ যখন আমরা অনেকগুলো প্রেজেন্টেশন নিয়ে একসাথে কাজ করি ওগুলো ট্র্যাক রাখতে অনেক সময় কষ্ট হয়। সো আমরা খালি এখানে ফাইলে যেয়ে ওপেনে গেলে দেখব যে আমাদের সবগুলো ফাইল ক্রমান্বয়ে সাজানো আছে। এখানে অপশনস একটি জায়গা আছে যেখানে ক্লিক করলে আমরা জেনারেলের বিভিন্ন অপশনস দেখব, প্রুফিং এর অপশনস দেখব, সেভ, ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স, কাস্টমাইজ ড্রিভেন, কুইক সাকসেস টুলবার, অ্যাড-ইনস, ট্রাস্ট সেন্টার, যেগুলো আমরা ডিটেইলস আলোচনা করব, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের পাওয়ার পয়েন্ট ফাইলের স্পিড কিভাবে হবে এবং কতগুলো সেভ হবে এবং আমাদের পুরো ইন্টারফেসটা কেমন লাগবে। ফর এক্সাম্পল, আমি যদি জেনারেলে যাই এখানে আমার নাম লিখতে পারি এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে অনেকের হয়তোবা অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড, বাট আমার ব্যাকগ্রাউন্ডটা যদি খেয়াল করে থাকো দেখবে যেখানে অ্যাশ কালার আছে এবং জিওমেট্রিক শেপ। কারণ কি, আমি অফিস ব্যাকগ্রাউন্ডে যে জিওমেট্রিক শেপ চুজ করেছি। যে কেউ চাইলে অন্য কোনো কিছু চুজ করতে পারে, ফর এক্সাম্পল সার্কিস চুজ করতে পারে, তাহলে সার্কিস চলে আসবে। অথবা অপশনসে যে এখানে ডার্ক গ্রে না দিয়ে হোয়াইট চুজ করতে পারে, এরকম পুরো সাদা ইউজ করতে পারে। সো এখানে কাস্টমাইজের বিভিন্ন অপশন আছে। আমি এখানে ডার্ক ইউজ করি কারণ ডার্ক ইউজ করলে আমাদের কম্পিউটারের উপর প্রেশার কম পড়ে এবং আমাদের স্ট্রিমিং হতে অনেক সুবিধা হয়। সো এই কারণে আমি সবসময় ডার্ক কালার ইউজ করি যেন স্ট্রিমিং এর সুবিধা হয়। সো এটা নিয়ে না জানলে হবে, আমরা পাওয়ার পয়েন্টে ফেরত যাই। ফাইলের পরে আছে হোম। হোমের ভেতর আমরা নিউ স্লাইডের অপশন দেখব। নিউ স্লাইডে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব আমাদের বিভিন্ন টাইপের টেমপ্লেট ফরম্যাট দেয়া আছে, যেমন টু কন্টেন্ট কিংবা কম্প্যারিজন। ফর এক্সাম্পল কম্প্যারিজনটিতে ক্লিক করি তাহলে আমাদের দুটো কম্প্যারিজনের চার্ট এসে যাবে। ফর এক্সাম্পল আমরা মনে করি এখানে সোয়াট অ্যানালিসিস করছি, সো এখানে আমরা স্ট্রেংথ এবং এখানে আমরা উইকনেস নিয়ে কাজ করতে পারি। উইকনেস দিলাম, তারপর এখানে আমরা সিনোনিমসে যে দেখতে পারি যে আমাদের এখানে কি কি আদার অপশনস আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো। তারপর এখানে আমরা একটা একটা করে আমাদের পয়েন্টগুলো টাইপ করতে থাকতে পারবো। সো ইটস ভেরি ইজি ফর আস যদি আমরা টেমপ্লেটগুলো ইউজ করি। ঠিক আছে? এখন আমরা আবার ফেরত যাই। নিউ স্লাইডে যে আমরা ব্ল্যাঙ্ক স্লাইডও পেতে পারি। এখানে ক্লিক করলাম তাহলে আমাদের একটু ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসলো। আমি এখানে গেলাম কন্টেন্ট উইথ ক্যাপশন ক্লিক করলাম, তাহলে কন্টেন্ট উইথ ক্যাপশন চলে আসে যেখানে আমরা একটা পিকচার দিতে পারি কিংবা ভিডিও দিতে পারি। আমরা দেখব এখানে আমাদের 6টি অপশন আছে, স্মার্ট আর্ট,
চার্ট, টেবল, পিকচার্স, অনলাইন পিকচার্স, ইনসার্ট ভিডিও। ভিডিও কিন্তু পাওয়ার পয়েন্ট ইনসার্ট করা যায়। এবার এখানে খুবই ইম্পর্টেন্ট একটি কথা বলে রাখি, আমরা পাওয়ার পয়েন্ট ফাইলে একদমই বাধ্য না হলে ভিডিও ফাইল ইউজ করবো না। ভিডিও ফাইল আমরা আলাদা প্লেয়ারে প্লে করব, পাওয়ার পয়েন্ট ফাইলে আমরা রাখবো না। কেন? কারণ পাওয়ার পয়েন্ট ফাইলে যদি ভিডিও রাখা হয় এবং ভিডিওর সাইজ যদি 50 মেগাবাইটের বেশি হয়, অনেক সময় পাওয়ার পয়েন্ট ফাইল ক্র্যাশ করতে পারে। এমন অনেক সময় হয় যে অনেক বড় বড় কম্পিটিশনে মানুষ জোস স্লাইড নিয়ে যায়, ভিডিও নিয়ে যায় এবং কম্পিটিশনের মাঝখানে পুরো জিনিসটা ক্র্যাশ করে। আমারই এমন হয়েছে যেন ফাইনাল রাউন্ডে গিয়ে আমার পুরো প্রেজেন্টেশন, পুরো পাওয়ার পয়েন্ট ক্র্যাশ করেছে জাস্ট বিকজ আমি একটি ভারী ভিডিও ইউজ করেছিলাম পাওয়ার পয়েন্টের মাধ্যমে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যেন আমাদের পাওয়ার পয়েন্ট ফাইল সাইজ একদম ছোট রাখি। নিউ স্লাইডে মনে করি আমি টাইটেল অ্যান্ড কন্টেন্ট চুজ করলাম। এরপর যদি আমি আবার এখানে ক্লিক করি তাহলে ঠিক একই টাইপের স্লাইড আবার ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি ব্ল্যাঙ্ক স্লাইড ক্রিয়েট করি তাহলে আমাদের ফাঁকা স্লাইড, এবং ওটা ঠিক উপরে ক্লিক করলে আবার ব্ল্যাঙ্ক স্লাইড তৈরি হবে। অর্থাৎ কম্পিউটার মনে রাখে আমরা লাস্ট কোন প্লেমডেলটা ইউজ করেছিলাম, এবং সেটা যখন আমরা এটা ক্লিক করি এখানে নিউ স্লাইড তখনই চলে আসে। নিউ স্লাইডের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম। সো কন্ট্রোল এম প্রেস করলে আমাদের নিউ স্লাইড চলে আসবে, যেগুলো অনেক হ্যান্ডি হবে। সো আমি এখন সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমি এই স্লাইডটা চুজ করলাম ক্লিক করে মাউস দিয়ে, এবং 4 নাম্বার স্লাইডে কিবোর্ডে শিফট চেপে ধরে সিলেক্ট করলাম, তাহলে মাঝখানে সবগুলো আমার সিলেক্ট হয়ে গেল। এরপর ডিলিট প্রেস করলে ডিলিট, ডান, আমরা একটি ব্ল্যাঙ্ক স্লাইডে চলে আসলাম। ইনসার্টে আমরা দেখব পিকচার্স দেওয়ার অপশন আছে, স্ক্রিনশট দেওয়ার অপশন আছে, ফটো অ্যালবাম দেওয়ার অপশন আছে, শেপস, স্মার্ট আর্ট, চার্ট, তারপর এখানে লেখা অ্যাড করার অপশন আছে, হেডার ফুটার অপশন আছে, ডেট অ্যান্ড টাইম অপশন আছে, এবং বিভিন্ন ইকুয়েশন অ্যাড করার অপশন আছে। আমি আস্তে আস্তে করে যাব একটু একটু করে। হোমের মধ্যে আমরা দেখব আমাদের এখানে বিভিন্ন টেক্সট অপশন আছে, যেগুলো আমরা এখানে ওয়ার্ডের ইউজ করলে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে ওয়ার্ডের নিলাম, তারপর আমাদের বিভিন্ন ফরম্যাট আছে, আমি এই ফরম্যাটটা নিলাম, তারপর আমি মনে করি টাইপ করি পাওয়ার পয়েন্ট কোর্স। পাওয়ার পয়েন্ট কোর্স টাইপ করলাম। এখন আমি হোমে গেলে দেখব আমাদের এইসব অপশন আনলক হয়ে গেছে, কারণ এখানে আমাদের টেক্সটের অপশন আছে বিভিন্ন। এখন আমি টেক্সটের সাইজ ইনক্রিজ করতে পারি, ডিক্রিজ করতে পারি, আমি যে কোনো ফন্ট ইউজ করতে পারি। আমার কাছে বিভিন্ন জটিল ফন্ট আছে, সো আমি বিভিন্ন কমপ্লেক্স ফন্ট চুজ করতে পারি। আমাদের কিন্তু ফন্ট নিয়ে পুরো একটি কমপ্লিট এপিসোডই থাকবে, যে কোন ফন্টটি প্রফেশনাল, কোন ফন্টটি আনপ্রফেশনাল, ফন্ট কোথায় পাওয়া যায়, কালার কিভাবে চেঞ্জ করতে হয়, অল দ্যাট। সো এখন আমরা ফন্ট নিয়ে বেশি ডিপে যাব না, আমরা জাস্ট দেখবো এখানে কি কি অপশন আছে। আমরা যে এখানে দেখছি এটা খালি ফন্ট চেঞ্জ করে, এবং ডান সাইডে যদি খেয়াল করি তাহলে দেখবো শেপ অর্থাৎ ফন্টের নিচে যে জিনিসটা আছে, যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি চারপাশে, ওটাকে বোঝাচ্ছে। সো ফন্টের শেপ চেঞ্জ করলে আমাদের ফন্টের পেছনে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হবে। সেটা যেন মনে থাকে যে আমরা যখন ফন্টের কালার চেঞ্জ করছি আমরা এখানে চেঞ্জ করছি, আর ফন্টের শেপের কালার যখন চেঞ্জ করছি তখন আমরা শেপ কালার চেঞ্জ করছি। ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট দারুণ কিছু টুল। এগুলো দিয়ে আমাদের বিভিন্ন টুল খুঁজে পাওয়া যায়, বিভিন্ন ওয়ার্ড খুঁজে পাওয়া যায়। আমরা যখন বড় একটি ফাইল নিয়ে কাজ করি, তখন যখন ইম্পর্টেন্ট কোনো টপিক বের করতে হয়, ইম্পর্টেন্ট কোনো কিওয়ার্ড বের করতে হয়, তখন আমরা জাস্ট ফাইন্ডে যাই, ফাইন্ডে জাস্ট ক্লিক করি, ফর এক্সাম্পল কোর্স, তা ফাইন্ড নেক্সট দিলেই আমাদের এইরকম কোর্স ওয়ার্ডটি খুঁজে বের করলো। তো এমন অনেক সময় হয় যে আমাদের 100-200টা স্লাইড আছে, যখন আমরা বড় কোনো প্রেজেন্টেশন তৈরি করেছি কিংবা রিপোর্ট তৈরি করেছি, তো তখন এভাবে ফাইন্ড ওয়ার্ড দিলেই আমরা খুঁজে ফেলতে পারি আমাদের বিভিন্ন ওয়ার্ড, যেগুলো আমাদের কাজকে অনেক ইজি করে দেয়। তো আজকে ডিটেলসে যাবো না, আজকে জাস্ট আমরা ইন্টারফেসে দেখব। ইনসার্টে পিকচার্স দেওয়া অপশন আছে, আমি পিকচার্সে ক্লিক করলে আমার বিভিন্ন পিকচার্স দিতে দিবে। ফর এক্সাম্পল আমি এই পিকচারটা নিলাম 10 মিনিট স্কুলের, তাহলে আমাদের এই পিকচারে চলে আসলো 10 মিনিট স্কুলে দারুণ একটি লোগো চলে আসলো। এখন খালি পিকচার না, আমরা পিকচারে কাস্টমাইজও করতে পারবো, এবং পিকচারে ক্লিক করলে আমরা খেয়াল করব আমাদের এখানে কিন্তু ফরম্যাট বলে একটি অপশন চলে আসছে। আমাদের কিন্তু সবসময় ফরম্যাট ট্যাবটা থাকে না, ফরম্যাটের উপরে দেখবো পিকচার টুলস, অর্থাৎ খালি পিকচার যখন আমরা ইউজ করি তখন এই ফরম্যাট জিনিসটা আসে। আমরা যদি অন্য ক্ষেত্রে যাই তাহলে দেখবো আমাদের এখানে ড্রয়িং টুলস আসছে। দুটো কিন্তু ডিফারেন্ট। আমরা পিকচার যখন কাজ করি তখন পিকচার টুলস আসবে, ওগুলোর বিভিন্ন ফরম্যাট আছে, যেরকম কালার চেঞ্জ করা যায়। এবং যখন আমরা অন্য কোনো ফন্ট নিয়ে কাজ করবো তখন দেখবো ফরম্যাটে জাস্ট কালার চেঞ্জিং অপশন আছে, ডিটেইলস কোনো পিকচার অপশন নেই। এখন এটা ক্লিক করি, তারপর প্রেস ডিলিট, যেন এটা ডিলিট হয়ে যায়। ডিজাইনে আছে আমাদের স্লাইডের বিভিন্ন টেমপ্লেট। ফর এক্সাম্পল এটাতে ক্লিক করি, তাহলে আমাদের একটা অটোমেটেড ডিজাইন হয়ে গেল। এটা ক্লিক করি, এমন একটি ডিজাইন হয়ে গেল। এটা ক্লিক করি, এই ডিজাইন।
এটা ক্লিক করে এই ডিজাইন, এই ডিজাইন, এই ডিজাইন, এই ডিজাইন। সো এখানে আমাদের অনেকগুলো প্রি-মেড টেমপ্লেট দেয়াই আছে। এখন এখানে আমি টগল ডাউন করলে আমরা এখানে কালার চুজ করতে পারবো, বিভিন্ন কালার অপশন নিতে পারবো এবং কাস্টমাইজ কালার্স যে নিজের ইচ্ছা মতো কালার চুজ করতে পারবো, নিজের ইচ্ছা মতো প্রতিটা কালার চুজ করে সেভ করতে পারবো আমাদের ইচ্ছা মতো। কিন্তু আমি জাস্ট অ্যাডভাইস করবো যে আমরা যেন এসব টেমপ্লেট ইউজ না করি, এগুলো খুবই জেনারিক। আমরা কোর্সে আস্তে আস্তে শিখবো কিভাবে আরো ইন্টারেস্টিং আই ক্যাচি স্লাইড তৈরি করা যায় একদম স্ক্র্যাচ থেকে। ডিজাইনের পাশে আমরা দেখবো এখানে স্লাইড সাইজ বলে একটি অপশন আছে এবং ফরম্যাট ব্যাকগ্রাউন্ড বলে অপশন আছে। স্লাইড সাইজ খুবই ইম্পর্টেন্ট। কেন? আমি ক্লিক করি তাহলে বুঝবো। আমাদের অনেক সময় প্রজেক্টর 4:3 রেশিওতে থাকে অথবা 16:9 রেশিওতে থাকে। প্রজেক্টর অর্থাৎ আমরা যেখানে আমাদের স্লাইডটা শো করি, আমাদের প্রজেক্টর অনেক সময় এমন হয়। আমি একটু প্রজেক্টর তৈরি করার চেষ্টা করি এখনই জলদি দ্রুত। যে হচ্ছে আমাদের প্রজেক্টর, প্রজেক্টর বলি, জিনিসটা উচ্চারণ পারফেক্ট করি। সো এই হচ্ছে আমাদের প্রজেক্টর। আমি দ্রুত একটি প্রজেক্টর তৈরি করে ফেললাম, ডান। সো এই হচ্ছে আমাদের প্রজেক্টর, ঠিক আছে। সো প্রজেক্টর অনেক সময় আমাদের ডিফারেন্ট টাইপসের হয়, যে কোনোটা 4:3 রেশিওতে হয়, কোনোটা 16:9 রেশিওতে হয়। সো ওই অনুযায়ী আমাদের কিন্তু স্লাইডও অনেক সময় বদলে যায়। এই হচ্ছে আমাদের একটি প্রজেক্টর, ঠিক আছে। এখন প্রজেক্টর অনেক সময় 16:9 রেশিও থাকে, অর্থাৎ সাইড ওয়াইজ চড়া থাকে, কিংবা অনেক সময় আমাদের প্রজেক্টরটি চ্যাপ্টা থাকে। ফর এক্সাম্পল এমন 4:3 রেশিওতে থাকে। সো আমাদের বেসিক্যালি যে কোনো সময় আমরা দেখব আমাদের হয় 16:9 রেশিওতে আছে অথবা 4:3 রেশিওতে আছে আমাদের প্রজেক্টর। সেটা রুম ভেদে ডিফারেন্ট হয় যে আমাদের প্রজেক্টের সাইজ কি। তো এখন এটা ইম্পর্টেন্ট কেন? আমরা যদি ওয়াইড স্ক্রিন অর্থাৎ 16:9 চুজ করি, এই যে ওয়াইড স্ক্রিন, তাহলে আমাদের যদি এমন কোনো প্রজেক্টে পড়ে যেটা 4:3, তখন উপরে নিচে কেটে যাবে। এবং আমরা যদি 4:3 ইউজ করে 16:9 রেশিওর স্ক্রিনে ইউজ করি, ফর এক্সাম্পল যখন কোনো টিভি পর্দায় আমাদের স্লাইডটা প্রেজেন্ট করতে হয়, তখন কিন্তু ওটা 16:9 রেশিওতে থাকে। সো 4:3টা আনলে দুই পাশে দুটো কালো দাগ চলে আসে এবং অনেক সময় ফেটে যায়। অনেক সময় আমাদের স্লাইডগুলো এমন বের হয়ে যায়। সো আমরা বুঝতেই পারছি যে অনেক সময় যদি আমাদের স্লাইডগুলো বের হয়ে যায়, তাহলে উপরে নিচে এমন কিছু অংশ থাকবে যেগুলো দেখা যাবে না, উপরে এবং নিচে এই অংশ দুটো। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা আগে থেকে জেনে রাখি যে আমরা যেখানে প্রেজেন্ট করছি ওখানে কোন শেপের প্রেজেন্টার আছে, 16:9 নাকি 4:3। এবং সব থেকে সেফ অপশন হচ্ছে দুটো টাইপের স্লাইডই বানিয়ে নেওয়া যাওয়া, যেন কোনো সিচুয়েশনে আমাদের কোনো সমস্যা না হয়। এরপর ডিজাইনিংয়ে যে আমরা যদি কাস্টম স্লাইড সাইজে ক্লিক করি, আমরা দেখব আমাদের ওয়াইজ কিন্তু আছে। আমাদের বিভিন্ন টাইপের পেপার আমরা চুজ করতে পারি। ফর এক্সাম্পল A4 পেপার চুজ করতে পারি যখন আমাদের বিভিন্ন রিপোর্ট প্রিন্ট করতে হয়, তখন আমরা এটা ইউজ করতে পারি। আমাদের এখানে আছে পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ডানে বামে আমাদের লেন্থটা বড় হবে, আর পোর্ট্রেট মানে হচ্ছে উপরে নিচে বড় হবে, অর্থাৎ ভার্টিক্যাল পিকচার অথবা হরিজন্টাল পিকচার। এটাই হচ্ছে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপের ডিফারেন্স। এবং এখানে আমরা উইথ এবং হাইটে যে কোনো কিছু ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। সেটা আমাদের ইচ্ছা হলে আমরা এটাকে কাস্টম স্লাইড সাইজ দিয়ে দিতে পারি। ওকে দিই ইনশিওর ফিট, তাহলে ওই অনুযায়ী ফিট হয়ে যাবে। এবং আমরা যখন ফাইনালাইজ করব তখন দেখবো আমাদের দুটো অপশন থাকে, ম্যাক্সিমাইজ এবং ইনশিওর ফিট। ইনশিওর ফিট করে কি, কন্টেন্ট যত বড়ই হোক না কেন ওটাকে স্লাইডের মধ্যে আটবেই। ম্যাক্সিমাইজ হচ্ছে কন্টেন্টের কিছু যায় আসে না, আমরা যে ভ্যালুটা দিয়েছি ওটাই হবে, কন্টেন্ট আটবে না আটলে নেই। সেই দুটো অপশনে আমরা মানে যেন জেনে রাখি। ম্যাক্সিমাম টাইম আমরা ইনশিওর ফিট ইউজ করবো যেন আমাদের সুবিধা হয়। তো আমরা আবার ফেরত যাই আমাদের স্লাইডে। ট্রানজিশনস অর্থাৎ একটি স্লাইড থেকে অন্য স্লাইডে যখন আমরা যাব তখন কি অ্যানিমেশনটা হবে। ফর এক্সাম্পল আমি একটু আমাদের প্রেজেন্টেশনটা অন করি। আমি যখন এই স্লাইড থেকে পরের স্লাইডে যাব, আমাদের কাট ট্রানজিশন দেওয়া আছে, অর্থাৎ একটি থেকে ওটি ফট করে চলে যাচ্ছে, ফট করে চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট আমি যদি অন্য ট্রানজিশন ইউজ করি, অর্থাৎ আমি মনে করি এই স্লাইডটি 3 নম্বর স্লাইডটি চুজ করলাম, তারপর আমি পুশ চুজ করলাম, তাহলে আমাদের এভাবে রোল হয়ে অ্যানিমেশনটা হবে। আবার দেখাই,
আমি যখন এই পরের স্লাইডে যাব এখন রোল হয়ে অ্যানিমেশনটা হবে। এবং আমাদের ট্রানজিশনে বহু ট্রানজিশনস আছে, প্রেস্টিজ আছে, ড্রেপ আছে, কিংবা অরিগামিও আছে, লিটারেলি পাখি হয়ে উড়ে যাবে, চেকার বোর্ড আছে, আমাদের এরোপ্লেন আছে, বিমান হয়ে উড়ে যাবে, সো ক্রাশও আছে, ফ্র্যাকচার আছে। সো আমাদের প্রচুর ধরনের ইন্টারেস্টিং বিভিন্ন ট্রানজিশনস আছে এবং ওগুলো ইউজ করে আমরা কিন্তু বিভিন্ন টাইপের এনার্জি এবং বিভিন্ন টাইপের অ্যানিমেশন ইজিলি ইউজ করতে পারি। সো এর পরের ভিডিওগুলোতে আমরা যখন অ্যানিমেশনসে যাব তখন আমরা দেখব যে কিভাবে আমাদের এই ট্রানজিশন ইউজ করে আমরা তুমুল কিছু অ্যানিমেশন তৈরি করে ফেলতে পারি। কিন্তু অ্যানিমেশন ইউজ করার ক্ষেত্রে কিংবা ট্রানজিশন ইউজ করার ক্ষেত্রে আমি একটা জিনিস সবাইকে বলে রাখবো যে এটা আমাদের বাবা মার বিয়ের ক্যাসেট না কিন্তু। অর্থাৎ বিভিন্ন আননেসেসারি অ্যানিমেশন আমরা কিন্তু কখনোই এগুলো ইউজ করব না। অনেক সময় যখন মানুষ একদম ফার্স্ট ইয়ারে থাকে, বিভিন্ন স্টুডেন্ট তারা বিভিন্ন ঝিকিমিকি অ্যানিমেশন ইউজ করে, ট্রানজিশন ইউজ করে, যেগুলো দেখতে একদম আনপ্রফেশনাল মনে হয়। সো আমরা কাট অ্যানিমেশন অথবা ফেড ট্রানজিশনের মধ্যেই লিমিটেড থাকবো। যদি আমরা স্পেশাল কোনো ইফেক্ট দিতে চাই তাহলে পুশ কিংবা অন্য যে কোনো জিনিস ইউজ করতে পারি নিজেদের খুব সাবধানতার সাথে, বাট ইউজুয়ালি কাট অ্যানিমেশন ইউজ করাই সব থেকে বেস্ট অপশন। অ্যানিমেশনসের পুরো আলাদা একটি স্লটই আছে, অর্থাৎ আমরা আমাদের কন্টেন্টগুলো খালি ডিজাইন না, আমরা ওগুলোকে অ্যানিমেটও করতে পারবো। ফর এক্সাম্পল আমি অ্যানিমেশনের জন্য একটি স্লাইড নিব। তো স্লাইড নেওয়ার জন্য আমি 3 আর 4 এর মাঝখানে ক্লিক করলাম, তারপর কিবোর্ডে কন্ট্রোল এম প্রেস করলে বুম আমাদের নতুন একটি স্লাইড চলে আসলো। অথবা আমরা হোমে যে নিউ স্লাইডে যে ব্ল্যাঙ্ক স্লাইড সিলেক্ট করতে পারি, তাহলে আমাদের এরকম নতুন একটি স্লাইড চলে আসলো। এখন আমরা যদি অ্যানিমেট করতে চাই, ফর এক্সাম্পল ইনসার্টে যে আমাদেরকে শেপ নিতে হবে, কারণ অ্যানিমেশনের জন্য শেপস লাগে। তো শেপসে যে মনে করি আমরা একটি শেপ নেই, যে এই লাঠিটি, ঠিক আছে। এখন এই লাঠিটা কন্টিনিউয়াস এইদিকে কিছু একটা বলবে, কি বলবে, কিছু একটা করতে বলবে, কি করতে বলবে, ফর এক্সাম্পল মনে করি শেয়ার করতে বলছে এই লাঠিটা সবসময়। সো এই লাঠিটা কন্টিনিউয়াস শেয়ার করতে বলবে। সো কিভাবে এটাকে অ্যানিমেট করা যায়, লাইটে এখানে আনলাম, অ্যানিমেশনসে নিয়ে গেলাম, আমাদের বহুত অ্যানিমেশনস আছে, আমি জাস্ট ক্লিক করলেই আমরা বিভিন্ন টাইপের অ্যানিমেশনের প্রিভিউ দেখতে পারবো কিন্তু। প্রচুর অ্যানিমেশনস আছে এবং কিছু অ্যানিমেশন হচ্ছে শেপটাকে স্লাইডের মধ্যে আনার জন্য এবং কিছু অ্যানিমেশন আছে বিভিন্ন ইফেক্ট দেওয়ার জন্য এবং বাকিগুলো হচ্ছে স্লাইড থেকে বের করে নেওয়ার জন্য, ঠিক আছে। অ্যানিমেশন পেন হলো একটি এমন অপশন যেখানে আমরা দেখতে পাবো যে আমরা কি কি অ্যানিমেশন ইউজ করেছি এবং এখানে আরো অনেক ডিটেইলস বিভিন্ন আছে যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এই টিউটোরিয়ালে আমরা জাস্ট ইন্টারফেসটা দেখবো, ঠিক আছে। বাট তার আগে একটা ছোট অ্যানিমেশন দেখানোই যায়। মনে করি আমি ফ্লাইং দিলাম অথবা ফ্লোটিং দিলাম, তারপর ফ্লাইংই দেই, ঠিক আছে, অথবা ফেড ফেড দেই এবং এটাকে রিপিট দিয়ে দেখবো। রিপিট দিলে কি হয় আমরা একটু পরে দেখবো। রিপিট অন দিলে স্লাইড উইথ প্রিভিয়াস, চিন্তা করার কোনো কারণ নেই, আমরা কিন্তু এটা পুরো টিউটোরিয়াল দেখাবো কিভাবে করছি আমরা সবকিছু। আমি যদি স্লাইড শো অন করি তাহলে কন্টিনিউয়াসলি আমাদেরকে ইন্ডিকেটর দিচ্ছে শেয়ার করার ক্ষেত্রে। কিছু মুভমেন্ট আমি জাস্ট কিছু টুইক করলাম এবং আমার মুহূর্তের মধ্যে পাওয়ার পয়েন্ট দিয়ে অ্যানিমেশন বানিয়ে ফেললাম। পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন খুঁজতে তাই অ্যানিমেশন পেনে যেতে হবে। এবার অন্য একটি জিনিস নিয়ে কাজ করি। নিউ স্লাইডে যে নিউ স্লাইড নিলাম, এরপর স্লাইড শো আছে। স্লাইড শোতে আমরা স্লাইড যখন প্রেজেন্ট করব তখন তার বিভিন্ন অপশন এখানে দেখাতে পারি, যে হাই স্লাইড কিংবা রিহার্স করার জন্য অপশন আছে, মনিটর কি হবে ওটা আমরা দিতে পারি, যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। অনেক সময় মানুষ এমন হয় যে এইচডিএমআই কেবল প্লাগ ইন করেছে যখন কম্পিটিশনে গিয়েছে, কিন্তু আসল প্রেজেন্টেশন খালি নিজের ল্যাপটপে প্লে হচ্ছে, অ্যাকচুয়াল স্ক্রিনে প্লে হচ্ছে না। সো তখন আমরা মনিটরে এসে চেঞ্জ করব। রিভিউতে আছে আমাদের ল্যাঙ্গুয়েজ দেখার অপশন, ট্রান্সলেশন করার অপশন এবং আছে হচ্ছে স্পেলিং কারেক্ট করার অপশন। স্পেলিং কারেক্ট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি স্পেলিং এ ক্লিক করি তাহলে দেখবো স্পেল চেক কমপ্লিট, ইউ আর গুড টু গো। আমি যদি কোনো ভুল বানান দিয়ে রাখি, ফর এক্সাম্পল শাড়ি দিয়ে রাখলাম, তারপর স্পেলিং দিলাম, তাহলে কিন্তু আমাদের বলছে কেন, কারণ আমরা কোনো টেক্সট সিলেক্ট করিনি। আমি টেক্সট সিলেক্ট করলাম, তারপর স্পেলিং দিলাম, তারপরে কিছু বলছে না, কারণ এটা রিড করতে পারছে না। এখন আমাদের যদি লম্বা টেক্সট থাকে তখন আমরা এখানে প্রুফ রিডিং এ যাব, দেন আমাদেরকে স্পেলিং ঠিক করে দিবে। তো অনেক সময় মানুষের সমস্যা হয় যে ভাইয়া আমি তো স্পেল চেক করেছি বা স্টিল ধরতে পারছে না,
কেন ধরতে পারছে না? কারণ অনেক সময় অ্যানিমেশন থাকে কিংবা অনেক সময় পিকচার দেওয়া থাকে। সো ওটা নিয়েও আমাদের আলাদা একটি স্লাইড থাকবে। এইমাত্র আমি যেটা দেখালাম সেটা হচ্ছে একটা কমন প্রবলেম, যে আমরা জাস্ট ক্লিক করলাম, আমাদেরকে বলছে ঠিকই স্পেল চেক কমপ্লিট, ইউ গুড টু গো, বাট আমরা ঠিকই দেখতে পাচ্ছি যে আমাদের স্পেলিং কিন্তু ভুল আছে। সেটা কিভাবে ঠিক করা যায় আমরা আমাদের টিউটোরিয়ালগুলোতে সামনে সামনে দেখব। আপাতত আমরা জাস্ট জেনে রাখি ইন্টারফেসগুলোতে কি কি আছে এবং ওগুলোর লিমিটেশনস কি কি। ফর এক্সাম্পল, সর্সে গেলে আমাদেরকে বিভিন্ন সিনোনিমস জানাবে। শেয়ারে কোনো সিনোনিম নেই, বাট আমি যদি শেয়ার এটা দিই তারপর সার্চ দিই, তাহলে আমাদের বিভিন্ন সিনোনিম পাঠাবে। এরপর আছে হচ্ছে রিসার্চ। রিসার্চে ওই বানান নিয়ে আমরা রিসার্চ করতে পারবো অনলাইনে, যেটা অনেক সময় কাজে লাগতে পারে। এরপর ভিউ। ভিউ খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। আমরা কিভাবে ভিউ করছি আমাদের স্লাইডটি তা অনেক ইম্পর্টেন্ট। রুলার ইউজ করলে আমাদের উপরে সাইডে সব রুলার চলে আসবে এবং এগুলো মাপ নিতে অনেক সুবিধা হয়। অনেক সময় আমরা যখন ভেক্টর নিয়ে কাজ করি তখন সুবিধা হয়। গ্রিড লাইন্স ইউজ করলে আমাদের গ্রাফ কাগজের মতো গ্রিড লাইন্স চলে আসে। গাইডস ইউজ করলে আমরা দেখবো স্ক্রিনে মাঝখানে দুটো লাইন চলে আসে, যেগুলো লাইনগুলো আমরা কিন্তু চেঞ্জ করতে পারি এইভাবে টেনে টুনে। সো আমরা যখন কোনো কাজ করছি, খুব সুন্দর মাপ দরকার, কিংবা আমাদের মনে করি সবগুলো একই লাইন অনুযায়ী করতে যাচ্ছি, তখন আমরা এই গ্রিড লাইন ইউজ করবো যেন সবগুলো একই জায়গা থেকে স্টার্ট হয়। এবার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যখন আমরা স্লাইডগুলো স্ট্রাকচার করছি আমাদের সবগুলো যেন মার্জিন ওয়াইজ হয়। সো গাইডস এই ক্ষেত্রে অনেক হেল্প করে। এরপর আছে বিভিন্ন ফরম্যাট দেখার, নর্মাল, আউটলাইন ভিউ, স্লাইড। আমাদের সবগুলো স্লাইড একভাবে দেখতে অনেক সময় আমাদের যখন প্রেজেন্টেশন শেষ হয় জাজেসরা বলে তমুক স্লাইডে যাও, তখন এক একজনের পুরো হুড়োহুড়ি লেগে যায় যে কোথায় স্লাইডটা আছে, টিপাটিপি স্টার্ট হয়ে যায়, এ স্লাইড টিপছে তো ও স্লাইড চেঞ্জ করছে কম্পিউটারে, যে একদম একাকার। এমন তো কোনো দরকারই নেই। আমি জাস্ট ভিউ যে স্লাইড সর্টারে যাব, তারপর সবগুলো স্লাইড একবারে আমাদের চোখের সামনে চলে আসবে, আমরা জাস্ট ক্লিক করব, তারপর আমাদের ওই স্লাইডে পাঠিয়ে দিবে। নর্মাল ওভারভিউতে গেলে আবার ওই ভিউতে চলে যাবো আমরা। তো খুবই মানে খুবই কনভিনিয়েন্ট না যে সিম্পল কিছু ট্রিক, বাট এগুলো না জানার কারণে আমরা অনেক সমস্যা ফেস করি। আমাদের বিভিন্ন মোড আছে, ওগুলো আমরা এক্সপ্লোর করে দেখবো, নোট মোড অ্যান্ড অল দ্যাট। স্লাইড মাস্টার আছে, তারপর আরো অনেক কিছু আছে। আমরা ফেরত যাই, ক্লোজ মাস্টার ভিউ, আগের ভিউতে চলে যাই। ওই সেম ভিউগুলি কিন্তু নিচে আছে, চাইলে আমরা এখানে দেখতে পাবো রিডিং মোড, স্লাইড সর্টার অ্যান্ড অল দ্যাট। নোটসও দেখতে পারি। নোটস হচ্ছে এখানে নিচে নোটস অ্যাড করা যায়। ফর এক্সাম্পল, আমাদের এখানে নোট আছে। আমরা নোট কেন ইউজ করি? কারণ অনেক সময় আমাদের স্পিচ বলে দিতে হয়, বানায় একজন রাতে এবং তা কোনো মেম্বারই দেখেনি হয়তো বা রাতে, পরের দিন প্রেজেন্টেশন। সো যে প্রেজেন্টেশন বানাচ্ছে ও বলে রাখতে পারে এখানে সেকেন্ড স্পিকার আসবে, সেকেন্ড স্পিকার। সো ওই মানুষটা যে মানুষের প্রেজেন্টেশন দেখছে উনি যে লেখা পড়ে বুঝতে পারবে যে এখানে এই স্পিকার আসবে। সেখানে স্পিচটা রেখে রাখা যায়, কিংবা স্লাইডে বিভিন্ন কারেকশন যখন থাকে ওগুলো এখানে দিয়ে দেওয়া যায়। তো এই হচ্ছে নোটসের কাজ। এরপর আমাদের স্লাইডের এখানে যদি আমরা খেয়াল করি দেখবো আমাদের জুম ইন জুম আউটের অপশন আছে। অনেকে হয়তো দেখতে পারছে না, স্লাইডের ঠিক নিচে ডান পাশে আমাদের জুম ইন জুম আউট করার অপশন আছে, যেটা বাটনটা টানলেই আমাদের জুম ইন জুম আউট হবে। এবং জুম ইন জুম আউট করার আরো ইজি অপশন হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরবো, তারপর মাউস স্ক্রোল করলেই আমাদের জুম ইন জুম আউট হয়ে যায়। সো এটা খুবই কনভিনিয়েন্ট যখন আমরা কিবোর্ড এবং মাউস একসাথে ইউজ করছি জুম ইন জুম আউট করার জন্য। আমরা পরবর্তী জিনিসে চলে যাই, অ্যারেঞ্জ। আমাদের অ্যারেঞ্জে অনেকগুলো প্লাগইন ইউজ করা যায়, যেগুলো এক্সটার্নাল প্লাগইন এবং বিভিন্ন কাজে ইউজ করা যায়, যেগুলো ডাউনলোড করতে হয়। যেহেতু এগুলো আমাদের সচরাচর লাগে না, তাই আমরা এটা আমাদের কোর্সে রাখছি না, কিন্তু কারো যদি এক্সট্রা জানা দরকার হয় মাইক্রোসফট অফিস সাপোর্ট সেন্টারে গেলে এগুলো ইজিলি ডাউনলোড করা যায়। ভিউয়ে কিছু জিনিস দেখানো হয়নি যেটা এখন দেখাবো, যেরকম কালার, গ্রে স্কেল আমরা দেখতে পারি। এখন অনেকে প্রশ্ন থাকতে পারে গ্রে স্কেল কেন ইউজ করব? কারণ অনেক সময় আমাদেরকে ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট করতে হয়, যে টিচার লাস্ট মোমেন্টে বললো যে তোমরা তোমাদের স্লাইডটা প্রিন্ট করে আনো, তখন কালার প্রিন্টার নাই থাকতে পারে, এবং আমরা যদি এখন ব্ল্যাক এন্ড হোয়াইট করি তাহলে এগুলো তো পুরো একদম বাজে অবস্থা হয়ে যাবে। সো গ্রে স্কেলে আগে ভাগে দেখে নিতে হয় যে আমাদের স্লাইডগুলো ব্ল্যাক এন্ড হোয়াইটে কেমন লাগে। ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, গ্রে স্কেল আছে, আর অনেক কিছু। এখানে আছে হচ্ছে বিভিন্ন উইন্ডো দেখার অপশন। আমরা যখন মাল্টিপল ফাইল নিয়ে কাজ করবো তখন এগুলো লাগবে। এবং আমাদের ম্যাক্রোস আছে। ম্যাক্রোসটা খুবই জটিল একটা জিনিস। আমাদের যখন রিপিটেটিভ কাজ চলে আসে, অর্থাৎ একই কাজ বারবার করতে হয়, তখন আমরা ম্যাক্রোস ইউজ করি। একবার শর্টকাট ইউজ করলে আমাদের কাজগুলো বারবার হয়ে যায়, তো তখন ম্যাক্রোস লাগে। সো এই ছিল হচ্ছে পাওয়ার পয়েন্টের বেসিক ইন্টারফেস।
অনেকের হয়তোবা এই ইন্টারফেসের সাথে মিল নাও থাকতে পারে, অনেকে হয়তোবা পুরনো ইন্টারফেস ইউজ করছে, ফর এক্সাম্পল PowerPoint 2010 ইউজ করছে কিংবা PowerPoint 2016 ইউজ করছে। মোটামুটি সব জিনিস একই, আমরা যা দেখাবো সব ভার্জনেই একই জিনিসই থাকে। সো কারো যদি সেম জিনিস না থাকে কোনো সমস্যা নেই। এবং অনেকে হয়তো আবার উপরে এই জিনিসটা নেই, আমার এখানে বিভিন্ন অপশন আছে, এই অপশনটা অনেকের নেই। এই অপশনটা আসা হচ্ছে কাস্টমাইজ টুলবার থেকে, যেটা আমরা ফাইলে যে অপশনসে গিয়ে কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করতে পারি। আমাদের এখানে বিভিন্ন অপশন আছে, আমরা মনে করি অ্যানিমেশন পেনটা আমাদের শর্টকাটে রাখতে চাচ্ছি, সিলেক্ট করব, অ্যাড দিব, ওকে দিব, বুম, আমাদের এখানে অ্যানিমেশন পেন চলে আসলো। সো যে কোনো সময় শর্টকাটে আমরা ইউজ করতে পারি। আমি সাধারণত এইসব অ্যারেঞ্জমেন্ট রাখি, রিফ্লেকশন, অ্যালাইন টু মিডল, অ্যান্ড সেন্টার এবং ডিস্ট্রিবিউট হরিজন্টাল, ভার্টিক্যাল। কেন এক্সপ্লেন করি, অনেক সময় আমাদেরকে মাল্টিপল পয়েন্টস দেখাতে হয়, একটি সার্কেল, সেকেন্ড সার্কেল, থার্ড সার্কেল, ফোর্থ সার্কেল। সো এগুলো হঠাৎ করে কাস্টমাইজ করা অনেক টাফ, যে একটি একটি করে সাজানো মিলানো অনেক টাফ এবং অ্যাকুরেট হয় না। সো আমি কি করি, সব সিলেক্ট করি, অ্যালাইন টু মিডল, ডিস্ট্রিবিউট হরিজন্টাল, একদম লাইন বরাবর বসে যায়। সেগুলো অনেক কাজে লাগে, এগুলো আমরা ইভেনচুয়ালি দেখবো যে কিভাবে শর্টকাট ইউজ করে আমরা এটা করতে পারি। আজকের টার্গেট হচ্ছে পাওয়ারপয়েন্টের ইন্টারফেসটার সাথে পরিচিত হওয়া। এবং ইন্টারফেসে উপরে আমরা ডান পাশে খুব ছোট একটা অপশন আছে, রিবন ডিসপ্লে অপশনস, অনেক হয়তো দেখতে পাচ্ছে না, আমি মাফ চেয়ে নিচ্ছি আগে থেকে দেখা যদি না যায়। এখানে আমি ক্লিক করলে আমরা দেখবো অটো হাইড রিবন আছে, যে সব রিবন হাইড করে ফেলবে, যেন আমরা জাস্ট রিডিং মোডে থাকি, অথবা শো ট্যাবস থাকবে, খালি ট্যাবগুলো দেখাবে, ডিটেলস অপশন দেখাবে না, এটা পড়ার ক্ষেত্রে সুবিধা হয়। এবং শো ট্যাবস অ্যান্ড কমান্ডস, যখন আমরা অ্যাকচুয়াল ফাইলটা এডিট করছি, তৈরি করছি, তখন এই অপশনটা কাজে লাগে। আমাদের যে সাইডে আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে প্রিভিউ। প্রিভিউ অপশনে কিন্তু মজা আছে, আমরা চাইলে টেনে বড় করতে পারি, ছোট করতে পারি। সো আমাদের প্রিভিউগুলো দিয়ে আমরা কিন্তু এক মুহূর্তেই দেখে নিতে পারি যে আমাদের কোথায় কোন স্লাইডগুলো আছে। দাঁড়ানো ব্যাপারটা, এটা ছোট করে নিই এবার। এই হচ্ছে বেসিক্যালি আমাদের পাওয়ারপয়েন্টের ইন্টারফেস। পাওয়ারপয়েন্ট ইন্টারফেসে আরেকটি জটিল জিনিস আছে, সেটা হচ্ছে ইনসার্টের আন্ডারে স্মার্ট আর্ট চার্ট। এইটা জিনিস দেখানো হয়নি, এখন যেহেতু টাইম পেয়েছি দেখিয়ে দিই। একটু নিউ স্লাইডে যাই। আমরা ইনসার্টে যে যদি স্মার্ট আর্ট চুজ করি, তাহলে আমরা বিভিন্ন জটিল কিছু শেপ পেয়ে যাব, যেগুলো আমাদেরকে ইনফোগ্রাফিক্স তৈরি করতে সুবিধা করবে। মুহূর্তের মধ্যে আমরা তৈরি করে ফেলতে পারি, যেগুলো কালার চেঞ্জ করে ফেলতে পারি। আমরা পরবর্তী স্লাইডগুলো দেখবো কিভাবে এগুলোকে আরো ফ্যান্সি করা যায়, তা দেখবো আমরা। এবং আমাদের ইনসার্টের আন্ডারে চার্টও আছে, কারণ আমাদের প্রেজেন্টেশন অনেক জটিল ইনফরমেশন প্রেজেন্ট করতে হয়। সো চার্টের মাধ্যমে আমরা বিভিন্ন জটিল ইনফরমেশন খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। এবং আমাদের পাওয়ার পয়েন্টে কিন্তু এক্সেলের ফাইলও দিবে, কারণ ওটা ইউজ করে আমরা কাস্টমাইজ করতে পারবো আমাদের ভ্যালুগুলো, যেগুলো ইনস্ট্যান্ট ভ্যালু ট্রান্সফার করে দিবে। সো আমি জাস্ট টাইপ করে নিই, তাহলে বিভিন্ন টাইপের র্যান্ডম ভ্যালু পাচ্ছি। এই হচ্ছে পাওয়ারপয়েন্টের বেসিক ইন্টারফেস। সো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরো ইনডেপথ আলোচনা করব প্রতিটা আলাদা আলাদা জিনিসে, যেন আমরা প্রতিটা পার্ট বুঝতে পারি এবং কিভাবে ওগুলো আমাদের প্রেজেন্টেশনে কাজে লাগানো যায় তার জন্য বুঝতে পারি। এবং আজকের এই ভিডিওটি সবাই যেন শেয়ার করে ফ্রেন্ডদের সাথে, কারণ টিম হিসেবেই তো আমরা পার্টিসিপেট করি, তাই না? তো সবাই যদি একসাথে শিখি তাহলেই ভালো। এবং আমাদের এই সবগুলো ভিডিও কেউ যেন মিস না করে, এবং যদি আমাদের পরবর্তী আরো ডিটেইলস ইনফরমেশন জানতে চাই, নিজের স্কিলটা আরো ভালোভাবে ডেভেলপ করতে চাই, তাহলে আমরা বলবো www.10minuteschool.com ওয়েবসাইটে যেতে হবে ফার্স্টে, এবং এই ওয়েবসাইটে আমাদের স্কিল ডেভেলপমেন্ট একটি অপশনস আছে। সো করতে কি হবে, www.10minuteschool.com ওয়েবসাইটে যেতে হবে, তারপর স্কিল ডেভেলপমেন্টে এই বক্সে ক্লিক করতে হবে। তাহলে আমরা স্কিল ডেভেলপমেন্টের এই সেকশনে পৌঁছে যাব, যেখানে খেয়াল করে দেখব আমাদের পাওয়ার পয়েন্ট আছে, ফটোশপ আছে, প্রিমিয়ার প্রো, কেস সলভিং, প্রেজেন্ট স্কিলস এন্ড অল দোজ থিংস। আমরা যখন বিভিন্ন বিজনেস কেস করি, আমাদের কিন্তু কেস সলভিং শিখতে হয়, যেটা এখানে শিখতে পারবো আমরা। কেস সলভ করে প্রেজেন্ট করতে হয় জাজদের সামনে। সো প্রেজেন্টেশন স্কিল নিয়ে ভিডিও আছে, প্রেজেন্ট করবো কি দিয়ে, পাওয়ার পয়েন্ট দিয়ে, সো পাওয়ার পয়েন্টে ভিডিও আছে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা এই সেকশনটা ইউজ করার আগে সাইন ইন করে ফেলি। উপরে ফেসবুকে একটি মাত্র বাটন ক্লিক করলে কিন্তু সাইন ইন হয়ে যায়। সাইন ইন কেন করব, কারণ সাইন ইন না করলে আমরা এইসব লেকচার, এখন যে লেকচারটা হচ্ছে, যে ক্লাসটি হচ্ছে, ফাইলটি ডাউনলোড করতে পারবো না, আমরা পরীক্ষা দিতে পারবো না,
এবং পরীক্ষা দিলেও আমাদের কোনো স্কেজুল মার্ক থাকবে না। সো মার্কগুলো ইউজ করে আমরা কোনো কিছু ডাউনলোড করতে পারবো না। ফিউচারে কিন্তু আমরা বিভিন্ন রিসোর্স ফ্রি দিব, আইকন লাইব্রেরি ফ্রি দিব। সো সাইন আপ করা থাকলে কিন্তু এগুলো ইজিলি ডাউনলোড করা যাবে। সো আমরা যেন সবসময় সাইন আপ করে ইউজ করি আমাদের 10 মিনিট স্কুল ওয়েবসাইটটি। আমাদের পাওয়ার পয়েন্টে গেলে দেখবো আমাদের কোর্স আছে, যেখানে বিভিন্ন বেসিক জিনিসপত্র নিয়ে অলরেডি আমার ভিডিও বানানো আছে। চাইলেই আমরা এইসব ভিডিও দেখে নিজেদেরকে ঝালিয়ে নিতে পারি, নিজেদের স্কিলটি ডেভেলপ করতে পারি। এখানে বেসিক পাওয়ার পয়েন্ট আছে, অ্যানিমেশনস আছে এবং প্র্যাকটিক্যাল পাওয়ার পয়েন্ট আছে। আমাদের লাইভ ভিডিওগুলোতে আমরা ইন ডেপথ আলোচনা করব, বাট বেসিক ধারণা রাখার জন্য এগুলো আমরা একটু এক্সপ্লোর করে নিব ভিডিওর আগে, এবং ভিডিও দেখার পর ফেসবুকে শেয়ার করে যেন আমরা পয়েন্ট আর্ন করে নিই, কারণ ওই পয়েন্টগুলো নিয়ে পরে আমরা আরও অনেক দারুণ ফাইল টেমপ্লেট ডাউনলোড করে ফেলতে পারবো। আমাদের সব লাইভ ক্লাসগুলো কিন্তু হবে ফেসবুক পেজে, 10 মিনিট স্কুল অফিসিয়াল পেজে। এবং আমাদের অফিসিয়াল পেজে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে, ব্লু টিক দেওয়া আছে। সো আমরা যেন এই পেজে লাইক দিয়ে রাখি এবং ফলো করে রাখি। লাইক এবং ফলো করা ইম্পর্টেন্ট, কারণ আমাদের এখন সবার কিন্তু লাইভ ক্লাসের নোটিফিকেশন যায় না। খালি লাইক, ফলো এবং সি ফার্স্ট দিয়ে রাখলেই কিন্তু লাইভ ক্লাসের নোটিফিকেশনগুলো ফার্স্টে যাবে। সো আমরা যারা চাচ্ছি যে আমরা কন্টিনিউয়াসলি প্রতিদিন ক্লাস করব, নিজেদের স্কিল ডেভেলপ করব, তারা যেন ফেসবুক পেজে যেয়ে আমাদের এখানে লাইক এবং ফলো করে রাখি, ঠিক আছে? এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ ডু কমেন্ট ইন বিলো, সো দ্যাট আমরা আনসার করতে পারি। কারো কোনো কোয়েশ্চেন থাকতেই পারে, এবং কোয়েশ্চেনের জন্য আমার একটি কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কারা কারা এই মুহূর্তে এই ভিডিওটি মোবাইলে দেখছি এবং কারা কারা কম্পিউটার অথবা ল্যাপটপ স্ক্রিনে দেখছি। কারণ আমি জানি যে অনেকেরই হয়তো বা মোবাইল স্ক্রিনে পড়তে একটু কষ্ট হচ্ছে। সো একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও যে কারা কারা মোবাইল ফোনে দেখছো এবং কারা কারা কম্পিউটার স্ক্রিনে দেখছো। আমরা যদি দেখি যে ম্যাক্সিমাম মানুষের সমস্যা হচ্ছে, তাহলে আমরা একটু জুম ইন এবং জুম আউট করার ব্যবস্থা রাখবো। এবং আমি চাচ্ছি আরেকটা জিনিস তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দাও, সেটা হচ্ছে তোমরা কোন ইনস্টিটিউশনে পড়ছো, অর্থাৎ কার স্কুলে আছো, কার কলেজে আছো, এবং যারা যে ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা কোন ইউনিভার্সিটিতে ক্লাস করছি। কারণ আমাদের এখন এই কোর্সে টোটাল 18টা ইউনিভার্সিটি কিন্তু পার্টিসিপেট করছে। সো কোন ইউনিভার্সিটি থেকে সব থেকে বেশি স্টুডেন্ট পার্টিসিপেট করছে তা কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট। সো জানিয়ে দাও তোমার ইউনিভার্সিটি নামটি, যেন আমরা বুঝতে পারি কোথাকার স্টুডেন্টরা সব থেকে বেশি পার্টিসিপেট করছে আমাদের এই কোর্সে। সো আশা করি তোমরা কমেন্ট করে জানিয়ে দিয়েছো এবং অলরেডি 10 মিনিট স্কুল ওয়েবসাইটে সাইন আপ করে ফেলেছো। তো আজকে জাস্ট রিক্যাপ করার জন্য ফার্স্ট থেকে লাস্টে একবার যাই। আজকে আমাদের এই কোর্সটি ভিডিওটি ছিল হচ্ছে পাওয়ার পয়েন্ট ইন্টারফেস নিয়ে। আমাদের দেখলাম যে কিভাবে স্লাইড ডিজাইন ঠিক করতে হয়। হোমে যেয়ে দেখলাম টেক্সট অ্যান্ড শেপ অপশনস। ইনসাইডে গিয়ে দেখলাম ছবি নেওয়ার কিংবা শেপস নেওয়ার কিংবা চার্টস অ্যান্ড বিভিন্ন গ্রাফস নেওয়ার অপশনস। ডিজাইনে গিয়ে দেখলাম বিভিন্ন টেমপ্লেটের অপশনস। ট্রানজিশনে দেখলাম বিভিন্ন ধরনের ট্রানজিশনস অপশন। অ্যানিমেশনে দেখলাম বিভিন্ন অবজেক্ট সুন্দরভাবে অ্যানিমেট করার অপশন। স্লাইড শোতে দেখলাম কিভাবে আমরা প্রেজেন্ট করার আগে রিহার্স করতে পারি তার অপশন। রিভিউতে দেখলাম বিভিন্ন ছোটখাটো গ্লিচ যেগুলো আমাদেরকে পেরিয়ে ঠিকমতো পাওয়ার পয়েন্টে ইউজ করতে হয়। ভিউয়ে দেখলাম কিভাবে পাওয়ার পয়েন্টটাকে আমরা আগে থেকে দেখে নিতে পারি যেন অ্যাকচুয়াল ফাইলে যে কোনো ভাঙাচোরা কিংবা ফেটে না যায়। ফরম্যাটে যে দেখলাম কিভাবে বিভিন্ন অংশ ফরম্যাট করা যায়, ফর এক্সাম্পল পিকচার কিভাবে ফরম্যাট করা যায়, কালারটা কিভাবে চেঞ্জ করা যায়। সো তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে ডু কমেন্ট বেলো, যেন আমরা তোমাদেরকে হেল্প করতে পারি যে কোনো টাইপের ইনফরমেশন দিয়ে। এবং আমাদের এই কোর্সটার লিঙ্ক কিন্তু কমেন্টে দেয়া আছে। সো যারা যারা এখনই একটু বেসিক ধারণা ক্লিয়ার করে রাখতে চাও, তারা কিন্তু কমেন্টে যেয়ে ফাইলটিতে ক্লিক করে চলে যেতে পারো। এবং যারা এখনো কমেন্টে লিঙ্কটা পাও নাই, কমেন্টে লিঙ্কটি চেয়ে কমেন্ট করো, যেন আমরা তোমাকে পার্সোনালি লিঙ্কটি সেন্ড করতে পারি। এবং নেক্সট ভিডিওতে দেখা হবে তখনই যখন আমরা সবাই 10 মিনিট স্কুল ফেসবুক এই পেজটি লাইক এবং ফলো করে রাখবো এবং 10 মিনিট স্কুল ওয়েবসাইটে যে সাইন ইন করে রাখবো নিজেদের। সো দেখা হবে নেক্সট ভিডিওতে এক্সাইটিং একটি ফিচার দিয়ে, অর্থাৎ রিসোর্স অ্যান্ড ইন্সপিরেশনস নিয়ে আমাদের নেক্সট ভিডিওটি হবে। সো নেভার স্টপ লার্নিং, শেখার কোনো শেষ নেই। আমরা আস্তে আস্তে 2 মাস ধরে পুরো পাওয়ার পয়েন্ট প্রো হয়ে যাব। নেক্সট ভিডিও হচ্ছে 12 এপ্রিল 10টার সময়, রিসোর্সেস অ্যান্ড ইন্সপিরেশনস নিয়ে, অর্থাৎ শুক্রবার আমাদের ক্লাসটি হবে। সো ইনশাল্লাহ সবাই 10টার সময় যেন উপস্থিত থাকি। আমি সাদমান সাদিক, and as always, thanks for watching.
আজকে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।